Hi beautiful people, welcome to my today episode. এই এপিসোডে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ শিকদার, RSM লার্স অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, রংপুর রিজিয়ন। আজকে আমরা রংপুরের খালাসপীর নামক একটা স্থানে এসেছি। এখানে আমরা একজন বর্ষার মৌসুমে যে আমাদের কাঁচা মরিচ বা লঙ্কা এটার চাষ করে থাকেন। আপনারা জানেন যে বর্ষাকাল সচরাচর বৃষ্টিপ্রবণ সময়, এই সময়তে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। আর এবছরকার যে ওয়েদারের অবস্থাটা, সেটা এই রংপুর অঞ্চলে আমি দেখেছি লাস্ট 15-16 দিন ধরে অস্বাভাবিকভাবে নিয়মিত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই সময়টাতে আমরা যারা এই বর্ষাকালীন বিশেষ করে শীতকালীন ফসলটা, এখন যদিও ভ্যারাইটির বিভিন্ন উৎকর্ষতার কারণে আমাদের শীতকালীন কিছু সবজি বা ফসল আমরা গ্রীষ্মকালে বা বর্ষাকালেও করতে পারতেছি। এটা বিজ্ঞানের উৎকর্ষতা বা এটা নিয়ে দেশ বিদেশে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। এরপরও আপনার জাত এবং ফসল ভেদে ওয়েদার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন কোনো বাণিজ্যিকভাবে চাষাবাদে যাব, সেই জায়গাটা আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি নজরে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি আসলে যে জাতটা বা যে ফসলটাকে নির্বাচন করতে যাচ্ছি বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য, সেই ফসলটা আসলে এই সময়ের জন্য কতটুকু উপযোগী। আর যদি সেটা ধরেন শীতপ্রবণ সময়ের বা শীতকালীন সবজি হয়ে থাকে, তাহলে যেটা করতে হবে, এর ভ্যারাইটির ভিতরে এমন কিছু আছে যেটা বর্ষা সহনশীল ভ্যারাইটি থাকে, কিন্তু পানি সহনশীলতা, এই জাতগুলিকে আমরা নির্বাচন করব। তো আসলে একটা কথাই আছে, সেটা হচ্ছে যে ভালো ফলনের পূর্ব শর্ত হচ্ছে ভালো জাত এবং উপযুক্ত সময়। এই দুটো জিনিসের পাশাপাশি আমাদের আসলে বাণিজ্যিক ফসল করতে গেলে যে ম্যানেজমেন্টগুলির দিকে সবচেয়ে বেশি নজর রাখা লাগে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বালাই ব্যবস্থাপনা। আপনি যখন একটা ফসল করবেন, সেই ফসলে নানা ধরনের বালাই বিপদ আসতে থাকে। সেটা পোকার আক্রমণ হতে পারে, বিভিন্ন রোগের আক্রমণ হতে পারে। এরপরে আপনার কী বলে, আমরা যে ফসল উৎপাদনের জন্য মাঠ পর্যায়ে যে ইয়েগুলি আমরা দিয়ে থাকি, সার দিয়ে থাকি বা খাবার দিয়ে থাকি, এই সার ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে এই ব্যাপারে যদি কথা বলতে চাই, তাহলে যেটা সবচেয়ে গুরুত্ব সহকারে আপনাকে শুনতে হবে, সেটা হচ্ছে আপনি গাছকে সুষম খাবার দিতে হবে। এবং সুষম খাবার কি? যেই খাবারটা যতটুকু প্রয়োজন, সেই খাবারটাকে দেওয়াটাকেই, ওই পরিমাণে দেওয়াটাকেই সুষম খাবার বলে। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার এখানে যেই পরিমাণ ইউরিয়া, টিএসপি, ফসফেট, ব্রোন, জিঙ্ক বা অ্যাটসেট্রা ইত্যাদি ইত্যাদি যেই ধরনের পুষ্টি উপাদানগুলি গাছের বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য, ফুল ফল দেওয়ার জন্য প্রয়োজন, সেই জিনিসটা যদি আপনি যথাসময়ে, যে সময়ে লাগবে সে সময়ে না দেন, এটাতে একটা ভুল হবে। যতটুকু লাগবে তার কম বা বেশি দেওয়া একটা ভুল। এই যে সার ব্যবস্থাপনা বা নিউট্রিশন ম্যানেজমেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জায়গাটায় আমাদের সকল কৃষক ভাইদেরকে খুব সুদৃষ্টি রাখতে হবে, নজর রাখতে হবে। এই বিষয়েও আমি আপনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনাকে আমার জ্ঞান অনুসারে যতটুকু সম্ভব পরামর্শ দিয়ে যাব। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমরা একটু দেখাই, যে উনি খুব সারিবদ্ধভাবে সুন্দরভাবে করেছেন। মাঝখানে উনি পানি নিষ্কাশনের জন্য যদি আরেকটা কথা বলে রাখি, ভিডিওর এই পর্যায়ে আমাদের এই ভিডিওগুলি আসলে প্রফেশনাল, আমিও প্রফেশনাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর না। আবার যিনি আমার ক্যামেরায় আছেন, উনিও মোহাম্মদ রাশরাফুল ইসলাম, অত্যন্ত আন্তরিক একজন মানুষ, আমার সহকর্মী, আমার পাইলট বলা চলে। তো উনি হচ্ছে মাঝে মধ্যে আমাকে এই ধরনের কিছু ভিডিও ধারণের ক্ষেত্রে সহায়তা করে থাকেন। তো আশরাফুল্লের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটে আমাকে হেল্প করার জন্য। তো আশরাফুল, আপনি যদি একটু দেখাতেন, যে আমরা যদি একটু দেখাই যে আমাদের এই যে এইগুলি, এই যে দুই, আপনার খুব সুন্দরভাবে উনি, আপনার এটা কত ফিট থেকে কত ফিট হবে, এরকম কি কোনো ধারণা আছে ভাই? ভাইয়ের নাম যেন কি? আমার নাম মোহাম্মদ মুশফিকুল। মুশফিকুল ইসলাম।
তো মুশফিক ভাই, আপনি এই যে দুই সারিতে লাগিয়েছেন, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ইয়ে করি, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় উনো হাত বা মোটো হাত, অর্থাৎ হাতটাকে মোটো করে যতটুকু ইয়ে করা যায়, সে একটা গাছ থেকে আরেকটা গাছের লম্বালম্বিভাবে দূরত্ব এরকম পাশে রেখেছে প্রায় 1 হাতের মতো, নাকি? জি। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, জাত অনুসারে মরিচ গাছ এটা কোনো কোনো গাছ একটু খর্বাকৃতির হয়, কিছু কিছু গাছ একটু বেশি ব্রাঞ্চ আসে, অর্থাৎ শাখা প্রশাখা আসে। তো এই যে শাখা প্রশাখা, আমরা এই গাছের বয়স আপনি কতদিন হয়েছে লাগিয়েছে? 2 মাস। হ্যাঁ, 2 মাস। 2 মাস। তো এইটা আপনার এখনো 2 থেকে আড়াই মাস আপনার সামনে থাকবে। আপনি এরপরে ফলন হারভেস্ট করবেন, এরপরে একটা সময় গাছটা মারা যাবে। এটা টোটাল আয়ুষ্কাল বা জীবনকালটা কতদিনের আপনি জানেন এই জাতের? না স্যার। আচ্ছা, এটা একটু জেনে নেবেন, এগুলি আসলে আপনাদের জানার বিষয়। তো যাই হোক, আরেকটা ব্যাপার যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা ছিলাম পয় নিষ্কাশন বা পানি নিষ্কাশন বা পানি দেওয়ার ক্ষেত্রে। দেখেন, উদ্ভিদের জন্য পানি অত্যন্ত অপরিহার্য একটি উপাদান। এটা যদিও প্রকৃতি থেকেই পেয়ে থাকে প্রাকৃতিকভাবে, আর যখন প্রকৃতি থেকে কোনো সোর্স থেকে না পাওয়া যায়, তখন আমরা বিভিন্ন জলাশয় বা ডিপ টিউবওয়েল থেকে পানি তুলে সংগ্রহ করে থাকি বা সরবরাহ করে থাকি। এই সরবরাহকৃত পানি যদি গাছের প্রয়োজনের চেয়ে বেশি হয়, এটা গাছের জন্য চরম একটা, বিশেষ করে এই মরিচ জাতীয় ফসল, এর জন্য চরম ক্ষতিকারক হতে পারে। আবার যদি প্রয়োজনীয় যেটা পানি লাগবে তার চেয়ে বেশি এই মাটিটা ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, তাহলে গাছ কি করতে পারবে না, মাটিতে থাকা যেই পুষ্টি উপাদানগুলি আছে, সেই পুষ্টি উপাদানগুলি গাছ মূলত রিসিভ করে, গ্রহণ করে কিসের মাধ্যমে? শিকড়ের মাধ্যমে। তো আপনারা সকলেই যারা আসলে পড়াশোনা করেছেন এই বিষয়ে, তারা জানেন যে মাটিতে আয়নিত অবস্থায় যখন সারগুলি আয়নিত আকারে থাকে, তখন পানির সংমিশ্রণে এসে গাছ যখন শিকড়ের মাধ্যমে আপনার পানি অ্যাবজর্ব করে বা রিসিভ করে, তখন এই আপটেকের মাধ্যমে, জাইলেম কলার মাধ্যমে গাছের অপর শাখা প্রশাখাতে পুষ্টি উপাদানগুলি পৌঁছে যায়। তো এই সার প্রয়োগ আসলে কয়েকটা ভাবে করা যায়, যেমন উপরি প্রয়োগ আছে, নিচে মাটি দিয়ে প্রয়োগের ব্যবস্থা আছে। আমরা এই সময়টা একটু সতর্ক থাকবো, যখন গাছের ব্রাঞ্চ বেশি হয়ে যায় বা ফুল ফল আসে। এই ফুল ফল অবস্থায় দেখেন, আমরা যদি দেখাই, উনি যখন সার দিয়েছে, আমি কয়েকটা জায়গায় দেখেছি, এই যে এদিকটায় যদি একটু আশা করি, এটা একটু ধরেন, এই যে পাতার উপরে একটা সারের যে দানা, এটা পড়ে আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আবার এইভাবেই যে একটু এদিকটায় যদি ধরতে আশা করি। তো যখন ওনারা এই যে সারটা উপরি প্রয়োগ করবেন, আপনারা কৃষক ভাইয়েরা, আপনারা একটু সতর্ক থাকবেন। সেটা হচ্ছে সার প্রয়োগের ক্ষেত্রে যদি আপনি যেটা করবেন আর কি, যে উপরে প্রয়োগ করতে গেলে যদি আপনার এই যে পাতা বা কয়েকটা পাতার মাঝখানে যে জায়গাটা, এখানে যদি আবদ্ধ হয়ে যায়, ফুলের গোড়ায় যদি লেগে থাকে, তাহলে আপনার ওই ইয়েটা, রাসায়নিক সারের যে তেজস্ক্রিয়া আছে, সেই তেজস্ক্রিয়ার কারণে ওই জায়গাটা কি হয়ে যাবে? পুড়ে যাবে, আপনার ঢালটা মরে যাবে। তো এই জায়গাটা আমরা একটা সতর্ক থাকবো। এইভাবেও আমাদের আসলে ফলন বৃদ্ধি করা সম্ভব, একটু সতর্ক থেকে। আর এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা আপনি করেছেন, এটা অত্যন্ত সুন্দর হয়েছে। কারণ আপনারা জানেন যে এই জমিতে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, এখন বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি হলে, যখন গাছের গোড়াতে প্রচুর পরিমাণ মাটি যেটা থাকবে, সে মাটিটা সেচেতে বা ভেজা থাকবে, এখানে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া, ভাইরাস এবং বিভিন্ন ধরনের ছত্রাক এর আক্রমণ হয়, অ্যাভেলেবেল থাকে। যখন এটা অনুকূল পরিবেশ পায়, তখন গাছের শিকড়, বিশেষ করে খাদ্য শিকড় যেগুলি আছে, সেই শিকড়গুলিকে ডিস্ট্রয় করে দেয়। আর গাছ যখন খাদ্য শিকড় ডিস্ট্রয় হয়ে যায়, তখন হচ্ছে গাছ মাটি থেকে পানি অ্যাবজর্ব করতে পারে না, রিসিভ করতে পারে না। আর পানি রিসিভ না করতে পারলে গাছ কী করতে পারবে না? পুষ্টি পাবে না। তখন হয় কি, গাছটা আস্তে একটু ঝিমিয়ে পড়ে, পাতাগুলি ঝরে যায় হলুদ হয়ে, এরপরে গোড়া পচন ধরে মারা যায়। তো এই যে আপনার এই সমস্যাগুলি, সেই সমস্যাগুলির প্রত্যেকটা ইস্যুতে এখন কথা বলাটা আসলে আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিও শেষে আমি আপনার সাথে ইনশাল্লাহ আপনার এই মরিচ ক্ষেতের করণীয় সম্বন্ধে আপনার সাথে খুব আমার জ্ঞান অনুসারে যতটুকু সম্ভব সেই আলোচনাটা করব। তো সুপ্রিয় কৃষক ভাইয়েরা বা যারা দেখছেন, আপনারা যারা মাঠ ফসল করেন অথবা কি বলে যে গার্ডেন লাভার আছেন বা ছাদ বাগান করেন, সেখানেও আপনারা শখের কিছু সবজি করেন, সেখানেও মরিচ চাষ আপনারা অনেকে করে থাকেন।
তো একটা সময় ছিল যে আমরা নির্দিষ্ট একটা সময়তেই এই দেশে কাঁচামরিচ পেতাম, গ্রীষ্মকালে, সরি শীতকালে, শীত প্রধান ফসল মূলত এটা। তো এখন আমাদের এই কৃষক ভাইদের অক্লান্ত পরিশ্রম, বিভিন্ন কোম্পানির, বহুজাতিক কোম্পানির দেশ বিদেশ থেকে আপনার সরবরাহ করা বিভিন্ন উন্নত জাতের বর্ষা সহনশীল বা পানি সহনশীল জাত, এরপর আমাদের দেশীয় যে এগ্রিকালচার এক্সটেনশন আছেন বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছেন, তাদেরও কেন্দ্রিক প্রচেষ্টা গবেষণার মাধ্যমে আমরা এখন বছরের 12 মাসেই ফলানো যায় এমন কিছু জাত উদ্ভাবিত হয়েছে। তো আমরা ফসল করার আগে আমরা একটু জাতটা জেনে নেব এবং এটার সময়কালটা জেনে নেব, এটা কতদিন লাইফ সার্কেলটা সেটা একটু জেনে নেব। আর বাকি যে ম্যানেজমেন্টগুলি আছে সেগুলি আমরা অবশ্যই আপনাদের, বিশেষ করে কৃষক ভাই, আপনাকে আমি বলতেছি ভাই, কী নাম যেন? সরি, আমার নাম মোহাম্মদ মুশফিকুল ইসলাম। মোহাম্মদ মুশফিকুল ইসলাম ভাই। তো আপনাদের এই নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে, সেই কৃষি অফিসে আপনাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে একজন করে SAO মানে উপসহকারী কৃষি কর্মকর্তা থাকেন। ওনারা আপনাদেরকে কৃষির যাবতীয় প্রবলেম সম্বন্ধে পরামর্শ দেওয়ার জন্যই নিজেরা সবসময় প্রস্তুত থাকেন। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। জি। আর আমরা যারা আসলে বেসরকারি খাতে রয়েছি বা বিভিন্নভাবে আপনাদের সাথে এঙ্গেজ রয়েছি, আমাদেরও জ্ঞান অনুসারে যতটুকু অভিজ্ঞতা আছে সেটা অনুসারে আমরা চেষ্টা করি আমাদের বিদেশ থেকে সরবরাহকৃত বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি এনে বাংলার কৃষি এবং কৃষকের, বাংলার কৃষি সমৃদ্ধি, খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা এবং হচ্ছে কিষাণের মুখে হাসি ফোটানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আমি সোহাগ শিকদার, লার্সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনাটা এখানেই শেষ করতে চাচ্ছি। আলোচনা শেষে আমি আমাদের আজকের এই কৃষক ভাইয়ের সাথে বসে তার এই মাঠ ফসলের বর্তমান যে সমস্যাগুলি আছে, আর একটা কথা একটু শেষ হওয়ার আগে বলে রাখি, সেটা হচ্ছে এই মরিচ ফসলের আর একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে লিফ কার্ল, অর্থাৎ পাতা কুঁচকে যাওয়া। এখন এই পাতা কুঁচকে যাওয়ার আসলে অনেকগুলি কারণ আছে। যে এই একটা ক্ষেত যদি দেখি আমরা অলরেডি এই প্রবলেমটা এখানে আছে। তো এখানে লিফ কার্লের সাথে সাথে আমরা আবার আরেকটা যে জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিসটা হচ্ছে যখন গাছের পাতায় ক্লোরোফিলের পরিমাণ কমে যায়, সেটা ছত্রাকের আক্রমণ হতে পারে, পুষ্টির অভাবের কারণে হতে পারে, পানির কি বলে যে আধিক্যের কারণে হতে পারে, পানির স্বল্পতার কারণে হতে পারে। আসলে ক্লোরোসিস হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে যখন কোনো কারণে গাছ ক্লোরোফিল তৈরি করতে পারবে না, যেমন ক্লোরোফিল তৈরির সবচেয়ে বড় ভূমিকা যে নিউট্রিশনগুলি রাখে সেটার যদি অভাব হয়। আবার এই ক্লোরোফিল তৈরিতে সূর্যের আলোর বিশাল একটা সম্পর্ক আছে। আপনারা জানেন যে সূর্যের আলো যখন পাতায় পড়ে তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গাছ এক ধরনের খাবার নিজেরা প্রোডাকশন করে, গ্লুকোজ তৈরি করে। এতে ক্লোরোফিলের একটা বিশেষ ভূমিকা থাকে। তো আপনারা ছোটোবেলায় আমরা যখন পড়েছি তখন দেখেছি যে একটা ঘাসের উপর ইট রাখলে কিছুদিন পরে ইটটা তুলে ফেললে ওই ঘাসটা সাদা হয়ে যায়, কালারটা সবুজ থাকে না। এর কারণ হচ্ছে এখানে সূর্যের আলো পড়ে না। তো সেটাও ছিল আমাদের এই যে ক্লোরোফিল তৈরির বা অভাব বা ঘাটতির একটা উদাহরণ। তো এই যেই কথাটাই ছিলাম, এই লিফ কার্ল হওয়ার পিছনে যে কয়েকটা কারণ আছে। এর ভিতরে কিছু ভাইরাসের কারণে হয়, কিছু আপনার এই যে ছত্রাকের আক্রমণ হয়, কিছু থ্রিপসের আক্রমণ হয়, পোকার আক্রমণে হয়। তো আসলে ভাইরাসটা অ্যাকচুয়ালি থ্রিপস, জাপ পোকা, এই জাতীয় পোকাগুলি বহন করে। তো আমরা যদি একটু চেষ্টা করি যে জাপ পোকাটা আসলে অ্যাকচুয়ালি কীভাবে দমন করা যায়, বা থ্রিপস, মরিচের জন্য খুব ভয়ঙ্কর একটা পোকা হচ্ছে থ্রিপস। এই থ্রিপসটাকে যদি আমরা কার্যকরীভাবে দমন করে রাখতে পারি, আমরা প্রথম একটু অর্গানিকভাবে চিন্তা করি। আপনার এই ক্ষেতে কয়েকটা ঢাল পুঁতে দিতে পারেন আপনি, যাতে পাখি এসে বসলে এই পোকাগুলি থাকলে খেয়ে ফেলবে। আবার কিছু কিছু পোকা এত ঝাঁঝালো বা অ্যাসিডযুক্ত থাকে যে সেটা পাখিও খায় না। তো এটার জন্য আমরা কি করতে পারি, আশরাফুল যদি একটু এদিকে দেখতেন আর কি, সেই ঝাঁঝালো পোকাগুলি বা অ্যাসিডযুক্ত যেই পোকাগুলি আছে যাদের শরীরের বিভিন্ন অর্গান বা বিভিন্নভাবে কিছু বিষ বা ঝাঁঝালো অ্যাসিডযুক্ত জিনিস থাকে, এগুলি অনেক সময় পোকাও খায় না, পাখিও খায় না। তো এর জন্য আমরা ফেরোমন ফাঁদ আছে, সেই ফাঁদটাকে ইউজ করতে পারি। আমরা আমাদের ইওলো বিভিন্ন ধরনের স্টিক, আপনার আঠালো আছে, সেটা দিতে পারি। এভাবেও আমরা অর্গানিকভাবে দমন করতে পারি। আরেকটা যেই জিনিস করতে পারি আমরা, সেটা হচ্ছে শেষে যখন দেখব যে একাধিক গাছে আক্রান্ত হয়ে গেছে এবং খুবই বিপজ্জনক একটা অবস্থা, তখন আমরা আমাদের এই মাঠ ফসলকে বাঁচানোর জন্য আমরা কেমিক্যালি
যে সমস্ত বাজারে ভালো কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানিগুলির আপনার কেমিক্যাল ইউজ করার মাধ্যমে পোকাগুলি দমন করতে পারবে। তা আমাদের লার্সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের অত্যন্ত কার্যকরী এই থ্রিপসের জন্য দুইটা উপাদান আপনি ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে মূল উপাদানের নাম হচ্ছে আপনার ইমিডাক্লোরোফিট, যেটা আমরা বাজারে তেজ নামে নিয়ে আসছি। তেজের 2 গ্রামের প্যাকেট আছে। আবার লিকুইড যেটা সেটার হচ্ছে আপনার বিভিন্ন প্যাক সাইজের বোতল আছে। তো আপনি তেজ আর হচ্ছে বিসমার্ক এই দুইটা জিনিস যদি একসাথে করে আপনার এই জমিতে স্প্রে করতে পারেন তাহলে সাদামাছি, হোয়াইট ফ্লাই যেটাকে বলে, তারপর হচ্ছে থ্রিপস, আরও অন্যান্য জাপ পোকাগুলি খুব কার্যকরীভাবে দমন হয়। তো আপনি চাইলে এগ্রিকালচার অফিসে যেও পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারেন। আর আমাদের এই যে দুইটা পণ্যের কথা বললাম, একটা হচ্ছে তেজ আর একটা হচ্ছে কি বিসমার্ক। বিসমার্কের গ্রুপের নাম হচ্ছে এসিটামিথ্রিট, আর হচ্ছে তেজের নাম গ্রুপের নাম হচ্ছে ইমিডাক্লোরোফিট। এই দুইটা গ্রুপ কম্বিনেশন করে যদি আপনি একসাথে দিতে পারেন, গ্র্যাজুয়ালি এক সপ্তাহে এই মলিকুলটা ব্যবহার করলে তারপরের সপ্তাহ বা 10 দিন 15 দিন পরে আপনি আরেকটা মলিকুল দিয়ে দমন করতে হবে। এভাবে বাই সার্কেলে যদি আপনি মলিকুল চেঞ্জ করে করেন তাহলে সাদামাছিটা আসলে খুবই ক্লেভার এবং খুব চালাক টাইপের একটা পোকা। এটা দমন করা একটু ডিফিকাল্ট আছে, কিন্তু আপনি এখানে একটু দক্ষতার পরিচয় দিতে হবে। যারা এক্সপার্ট আছে তাদের সাথে পরামর্শ করে যদি আপনি এই ব্যবস্থাটা নেন তাহলে আপনার এটা ভালো হবে। আর যখন আপনি দেখবেন যে আপনার মরিচ খেতে ভাইরাস চলে আসছে, এই 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 গাছটাকে দেখেন, এটা একটু ভাইরাস আক্রান্ত বলা চলে, আরও ভাইরাস আক্রান্ত ওই যে এই দিকটা আসেন আশা বল, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাস হয়ে গেছে অলরেডি। এই যে এই গাছটাকে কোনো অবস্থাতে এখন আর আপনার খেতে রাখা উচিত হবে না। না, এর কারণ হচ্ছে এটাতে যে ভাইরাসটা আছে সে ভাইরাসটা কিন্তু এখন আস্তে আস্তে বিভিন্ন পোকা মাকড় বা বাতাসের মাধ্যমে আপনার দ্বারা আমার দ্বারা স্পর্শ যখন পাবে তখন এগুলি অপরাপর এই মরিচে ছড়িয়ে যাবে। সুতরাং যখন ভাইরাসের চরম পর্যায়ে চলে যাবে তখন সেটাকে আর কোনো প্রতিষেধকে না যেয়ে আপনার উত্তমভাবে এটা মাঠ থেকে তুলে দূরবর্তী স্থানে নিয়ে পুঁতে ফেলবেন অথবা আগুনে পুড়ে ফেলবেন। আর সুস্থ যে গাছগুলি আছে এটাকে ইংরেজিতে আইসোলেশন বলে, অর্থাৎ আলাদা করে রাখবেন আপনি, এটাকে আলাদা করে ফেলবেন, অপরের সাথে মিশতে দেবেন না। তো সেভাবে আপনি ভালো গাছগুলিকে ভালো রাখতে পারেন। আর এই যে ভাইরাস বহন করা যেই সমস্ত পোকা আছে সেই পোকাগুলি দমনের জন্য চেষ্টা করবেন। আজকের আলোচনা এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখেছেন, আশা করি আমি আমার জ্ঞানের সীমাবদ্ধতার ভিতরেও যতটুকু সম্ভব ছিল আমি চেষ্টা করেছি। যতটুকু বলেছি, যদি শব্দ চয়নে কোনো ভুল না হয়ে থাকে বা বিশেষ কোনো ভুল না থাকে তাহলে আমি মনে করি এটাও আপনাদের জন্য মোটামুটি আপনাদের এই মরিচ বা কাঁচা লঙ্কা চাষের ক্ষেত্রে আপনাদেরকে ভালো একটা সাপোর্ট দিবে। তো আমি আসলে প্রতিনিয়ত কৃষকদের সাথেই আমাদের কাজ, কৃষক ভাইদেরকে নিয়ে আমরা কাজ করি। লার্সেন পরিবারের পক্ষ থেকে আমি সবসময় চেষ্টা করি কিছু একটা সময় মাঠে থাকার জন্য, কৃষকের কাছাকাছি যেয়ে তাদের প্রবলেমগুলি দেখে সলিউশন দেওয়ার জন্য। তো যারা দেখছেন, যদি কোনোভাবে আপনাদের উপকারও আসতে পারি, আমি কৃতার্থ থাকবো এবং আমার ভালো লাগবে। আশা করি সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের ফসল সুরক্ষা এবং আপনাদের সার্বিক কল্যাণ কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।